নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি বাংলা বলছে। হাই ভোল্টেজ বৃহস্পতিবার, আগামীকাল উত্তরবঙ্গ নজরে তো থাকছেই। 19শে এপ্রিল প্রথম দফার ভোট। তার আগে দুর্যোগ সরেজমিনে ইতিমধ্যেই খতিয়ে দেখেছেন, উত্তরবঙ্গেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তর বাংলার প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কোচবিহার জলপাইগুড়িতে মোদী মমতার জোর টক্কর। জনসভা প্রচার থেকে কি বার্তা দেবেন তারা, নজর থাকবে সেদিকেই। 19শে এপ্রিল প্রথম দফার ভোট। পাখির চোখ উত্তরবঙ্গ। তৃণমূল বিজেপি দুই দলেরই হাই ভোল্টেজ জনসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কোচবিহারের রাসমেলা ময়দানে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা প্রচার ওই জেলারই মাথা ভাঙায়। প্রধানমন্ত্রীজির পাশাপাশি পশ্চিমবঙ্গের এই নির্বাচনী প্রচারে ঝড় তুলতে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাজি, স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি, প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিংজি, আসামের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ প্রথম সারির সর্বভারতীয় সমস্ত নেতৃত্ব পশ্চিমবঙ্গে একে একে সফর শুরু করবেন। নির্বাচন মন্ত্রী তাহলে বললাম কেন আমরা? বাস ওটাই আপনার উত্তর। ওটা আর নির্বাচনের সময় হলেই আপনি দেখতে পাবেন, নির্বাচন যেই হবে না তখন দেখতে পাবেন। নজরে এবং প্রচারে থাকবে উত্তরবঙ্গের ঝড়, যাকে হাতিয়ার করে আবাস নিয়ে ফের সুর চড়িয়েছে তৃণমূল। শ্বেতপত্র তো দূরের কথা, কোনো উত্তর নেই। অর্থাৎ টাকা যে দেওয়া হয়নি, এটা তো তাদের মৌনতাই প্রকাশ করে দেয় যে যা বলছে তা আসলে জুমলা, অসত্য। একটার মধ্যেও একটা কোনো কিছু বক্তব্যের মধ্যেই কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় না। 100 দিনের কাজ এবং আবাস যোজনার চুরির শ্বেতপত্রটি আগে প্রকাশ করুন। যেদিন আপনারা চুরির শ্বেতপত্র প্রকাশ করবেন, চোরেদের তালিকা প্রকাশ করবেন, চোরেদের বিরুদ্ধে জেল ভরো এই অভিযান আপনারা করেছেন তার নির্দিষ্ট তথ্য প্রমাণ দেবেন, অর্থাৎ এফআইআর করা এবং তাদের জেলে পোড়া, এবং সেই সঙ্গে চোরেদের থেকে উদ্ধার হওয়া টাকা, গরিব মানুষের টাকা আপনারা রাজকোষে ফেরাবেন। এই কাজ যেদিন আপনারা করবেন সেদিনই 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা গরিব মানুষের অ্যাকাউন্টে পৌঁছাবে। বুধবার সারাদিনই উত্তরবঙ্গে জনসংযোগ করেন মমতা। কখনো তাকে দেখা যায় চা পাতা তুলতে, আবার কখনো দেখা যায় রাস্তার ধারে চায়ের দোকানে চা বানাতে, কখনো আবার গাড়ি থেকে নেমে শুনলেন চা শ্রমিকদের অভাব অভিযোগের কথা। কলকাতা টিভি। তাহলে বাংলা বলছে শুরুতেই সেই হাই ভোল্টেজ বৃহস্পতিবারের কথা এ কারণেই বললাম, মোদী বনাম মমতা, এবং আগামীকালের সেই দুটি সভার দিকে তো নজর থাকবে। কিন্তু উত্তরবঙ্গেই ঝড় পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গত এলাকায় শুধু নয়, ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলেছেন। তিনি কথা বলছেন মানুষের সঙ্গে, আর এদিকে প্রধানমন্ত্রী এই সফরে আসার আগে এবার প্রার্থীদের সঙ্গে নয়, কার্যকর্তা অর্থাৎ বিজেপির কার্যকরী যারা যে সংগঠন সামলাচ্ছেন যে এলাকায়, তাদের জন্য বিশেষ টেলিফোনিক বার্তা দিচ্ছেন। কি বলেছেন এবার শোনাবো। बंगाल के लोगों का टीएमसी के प्रति बहुत गुस्सा है। बहुत गणेश जी, मुझे बहुत अच्छा लगा और आपको बहुत सारी जानकारियां हैं। आप एक बहुत सक्रिय कार्यकर्ता है और आपके माध्यम से मैं आज बंगाल के बूथ के कार्यकर्ताओं से यही कहूंगा कि देखिए, पश्चिम बंगाल में अगला पूरा सप्ताह उत्सव का है। शक्ति पूजा और नारी शक्ति के वंदन का सप्ताह है जी। हमें इस पूरे सप्ताह पश्चिम बंगाल के महिला वोटर से संपर्क का एक विशेष अभियान चलाना चाहिए जी। महिला वोटर से मिले। पिछले 10 वर्षों में केंद्र की भाजपा सरकार ने माताओं बहनों के लिए जो कदम उठाए हैं उस पर हम जरूर बात करें जी। और लोगों को ये बताना भी जरूरी है कि केंद्र की कौन कौन सी योजनाओं पर राज्य की सरकार यहाँ
वहां पर लागू ही नहीं होने देती, जनता की भलाई के काम में रुकावट करती हैं। ये सारी बातें लिस्ट बना करके घर घर जाके बताना चाहिए कि बताइए, मोदी जी तो ये दे रहे हैं, ये देने नहीं देते। और केंद्र सरकार की कुछ योजनाओं का लाभ जरूरतमंदों तक पहुंचने से पहले बंगाल में उसका नाम बदल दिया जाता है। आप ये सच लोगों को मिलकर के एक एक व्यक्ति को बताना चाहिए, और उससे बंगाल में जो लोग हैं उनका कितना नुकसान हो रहा है। এক তো কালকের 2 মেগা র্যালির কথা বললাম, তবে আজকেও গুরুত্বপূর্ণ দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূম বোলপুর এই 2 আসনেই তৃণমূলের ভোট বাড়বে বলে দাবি করেছেন। তারাপীঠে তিনি কর্মী সমর্থকদের নিয়ে সেখানে বাড়তি অক্সিজেন জুগিয়েছেন, দাবি করেছেন এবারের ভোটে যেখানে কেষ্টমণ্ডল নেই কিন্তু তাও গরু পাচার হচ্ছে। আর তিনি বলছেন যে এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই। দলীয় কর্মীদের কি বার্তা দিয়েছেন সেখান থেকে বৈঠকের পরে একবার শুনবো। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, তৃণমূল আরও শক্তিশালী, জয়ের ব্যবধান বাড়বে। 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, আমিও এখানে থাকবো, আপনিও এখানে থাকবেন। বীরভূমে তো গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে মুরারই খয়রাসর কিভাবে দাদা এদিকে সেন্টার, আপনাকে চিন্তা করতে হবে না। যদি কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তার জন্য আজকে বৈঠক হয়েছে এবং দল ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। হাই ভোল্টেজ বৃহস্পতিবার, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী সমর্থকদের বার্তা এবং সবশেষে এই নির্বাচনের আগে আরও একটি গুরুত্বপূর্ণ যে দিক তা হচ্ছে ভিজিলেন্সের তৎপরতা। নেক্সট কে, এই প্রশ্ন এই বাংলার বুকে অন্তত শাসক দলের নেতৃত্বের দিকে আঙুল তুলে যারা টার্গেট করছেন যে এদেরকে গ্রেফতার হতে পারে, তেমনি একজন মহুয়া মৈত্র তার মা তাকে বার্তা দিয়েছেন যে যদি তাকে গ্রেফতার করে ইডি বা সিবিআই তাহলে তিনি ভোটে দাঁড়াবেন তার মেয়ের জায়গায়, এবং সেই বার্তাটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মহুয়া মৈত্র। তাই সব মিলিয়ে এই দিকগুলো আলোচনায় নিয়ে আসছি এবং দীর্ঘ 1.5 ঘন্টা ধরে আমাদের এই আলোচনায় যারা অংশ নিচ্ছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে আমি আলোচনা শুরু করব। তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন কৃষাণু মিত্র, স্বাগত জানাচ্ছি আপনাকে। বিজেপির বক্তা রয়েছেন মণিকাঞ্চন পাল, স্বাগত জানাচ্ছি আপনাকে। কংগ্রেসের বক্তা রয়েছেন সুমন গঙ্গোপাধ্যায়, স্বাগত জানাচ্ছি আপনাকে। বামেদের বক্তা রয়েছেন শুভজিৎ সরকার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি শুরুতেই আসছি কৃষাণুদার কাছে। এক তো উত্তরবঙ্গের ঝড় পরিস্থিতি নিয়ে তৃণমূলকে যে কথাগুলো শুনতে হচ্ছে বিজেপির থেকে, সেই প্রধানমন্ত্রীকে আগামীকাল কোচবিহারের মাটি থেকে কি বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী? দেখুন, আমরা তো বারংবার বলছি এই বহিরাগত বিজেপি, তাদের বহিরাগত নেতৃত্ব, তারা না বাংলার ভাষা বোঝে, না বাংলার অনুভূতির সাথে তাদের কোনো সম্পর্ক আছে, না বাংলার মানুষের যে দাবি দাওয়া তার প্রতি কোনো শ্রদ্ধা আছে। সুতরাং বাংলার মানুষ দেখেছে যে কোনো দুর্যোগ, কোনো জায়গায় কিছু হলে মুখ্যমন্ত্রী, আগের যিনি বিরোধী দলনেত্রী, তিনি যখনই কিছু হয়েছে তিনি সেখানে গেছেন। অন্ধ আর বিজেপি ছাড়া কেউ এই অভিযোগ করবে না যে এটা কোনো নির্বাচনী কেন্দ্রিক। আমরা এর আগেও দেখেছি, যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন না তখনও দেখেছি, মুখ্যমন্ত্রী হওয়ার পর বারংবার দেখেছি, কলকাতা শহরে দেখেছি, বিভিন্ন জেলাতে দেখেছি, এবং সর্বোপরি আমরা কোভিডের সময় দেখেছি। বিজেপির তো এত সাংসদ জিতেছিলেন 2019-এ, তো তাদেরকে তো কেউ টিকিও দেখতে পায়নি। এই যে পার্বত্য পশ্চিমবাংলার এই কুচবিহার, এই আলিপুরদুয়ার, এই জলপাইগুড়ি, এই রায়গঞ্জ, এই বালুরঘাট, এখান থেকে তো তাদের সাংসদরা একচেটিয়া জিতেছিল। কোভিডের সময় কারুর টিকিটা সেখানকার অঞ্চলের মানুষ দেখেছিলেন? সেখানে ছিল কে? দলনেত্রী ছিলেন, তৃণমূল নেতৃত্ব ছিলেন, তৃণমূল স্তরে, এবং লোকাল স্তরে কিছু বামপন্থী এবং কংগ্রেসের কর্মীরাও ছিলেন। কিন্তু বিজেপির নেতৃত্ব বা বিজেপির কর্মী তো নেই, বা কর্মী থাকলেও তাদেরকে দেখা যায়নি। তো তারপর আজকে যখন তারা করছেন, আমরা তো দেখলাম রাত্রেবেলায় 3টের সময়, 3:30 সময় দলনেত্রী কলকাতা থেকে ছুটে গেলেন পার্বত্য পশ্চিমবাংলা জলপাইগুড়িতে, আর যাদের চার্টার্ড বিমান কলকাতা বিমানবন্দরে স্থায়ীভাবে থাকে সেই দলের একজন নেতাও এখান থেকে গেলেন না। এখান থেকে তো দূরের কথা, বালুরঘাট থেকে কেউ গেলেন না, রায়গঞ্জ থেকে কেউ গেলেন না,
জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার কোথা থেকে তাদের বিদায়ী সাংসদরা বা নেতৃত্ব কাউকে দেখা গেল না। এখন তারপরের দিন সকালবেলা নাটক করতে গেছিলেন, যখন সকালবেলায় ওপিডিতে এত চাপ হয় তখন গেছিলেন, নিজের পুরো বডিগার্ড নিয়ে ওপিডি বন্ধ করে দিয়েছেন, মানুষের বিক্ষোভের সম্মুখীন হয়েছেন। তো এই জিনিসগুলো জানি, মানুষের অনুভূতিগুলো এরা বুঝতে পারে না। একটা সকালবেলায় যখন একটা হাসপাতালে একটা ভিড় জমে তখন তিনি গেছেন নাটক করতে, মিডিয়াকে নিয়ে, এতগুলো সিকিউরিটি নিয়ে ওপিডি বন্ধ করে দিয়েছে তার সিকিউরিটিরা। তো এই জিনিসগুলো তো বারংবার হচ্ছে, এবার কিছু দোষ দেওয়ার নেই। তারা এখন বলছেন, আমি জানি না কত বিজেপি কর্মীরা কিভাবে হচ্ছেন, এবং কর্মীদেরকে তো আমাদের কর্মী হয়, বিজেপির তো কার্যকর্তা হয়, যেটা শুরুতে বলা হলো। তো সুতরাং এই যে বললাম তো, বাংলার ছোট থেকে বড় কোনো অনুভূতির সাথে বিজেপি এখনো অবধি ওতপ্রোত হতে পারেনি। বেশ, আমি পরের 3 বক্তার কাছে আসার আগে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরছে এক্ষুনি আলোচনায়, সঙ্গে থাকবেন বাংলা বলছেতে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমি বিরতিতে যাওয়ার আগে তৃণমূল কংগ্রেসের বক্তার বক্তব্য শুনেছি, বিজেপির বক্তার কাছে আসছি। আপনাদের 10 বছরের উন্নয়ন বিকাশের কথা দিয়ে কি এ রাজ্যে ভোট চাইবেন, নাকি এই যে কার্যকর্তাদের যে বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী, সেটাতে কোথাও কি আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব বা কোথাও মনোমালিন্য, এটাকে কি প্রকাশ্যে আনা হচ্ছে না? দেখুন, আমার আগে এই বিষয়ে তৃণমূলের মুখপাত্র বললেন, সেই যেন প্রত্যেকটা শোয়েই দেখতে পাচ্ছি একটা মুখস্থ করা গদধরা কথাবার্তা। বহিরাগত নিয়ে যদি এতই প্রশ্ন থাকে, তাহলে বহিরাগত ক্যান্ডিডেট কেন করেছেন? তখন বহিরাগত নেই। অর্থাৎ ওনারা কি বলছেন আর তার সাথে বাস্তবের কি সম্পর্ক আছে, সেটা একবার ভেবে দেখলে খুব ভালো হয়। নাম্বার 2 যেটা বিষয় বলবো, যে 2019-এ আরেকটা বলে আমি মূল বিষয়ে আসছি। কোভিডকালে আমি নিজে কোনো দিন ঘরে থাকিনি, তো সুতরাং যখন বলবেন দেখবেন। হ্যাঁ, সব কিছু ক্যামেরায় দেখা যায় না। জলপাইগুড়িতে মমতা ব্যানার্জি চলে গেছেন, রাত্রেবেলা কতক্ষণ ছিলেন জানি না, ক্যামেরায় দেখা গেছে সিএম বলে। বাকি এমপিরাও কিন্তু ওখানে বসে রয়েছেন, বাকি এমপিরাও আমাদের প্রচার করেননি। এই জলপাইগুড়ির কেসের পরে সবাই ওখানে চলে গিয়েছেন, তাদের ক্যামেরা দেখা যায়নি মানে এই নয় যে তারা ওখানে যাননি, তারা ঘরে বসে রয়েছেন। কোনো রাজনৈতিক দলই আমি আশা করি এই সময়ে কেউ ঘরে বসে থাকে না কোনো বিপদ নিয়ে। আমি চাইবো এইটা নিয়ে যাতে রাজনীতি না হয়, বিপদের সময়, মানুষের বিপদের সময় যেন সবাই রাজনীতি ভুলে সবাই মানুষের পাশে থাকে, এটাই আশা করব। নাম্বার 3 যেটা ডেভেলপমেন্ট নিয়ে কথা হলো, একটাও কিছু বললেন না যে কি ডেভেলপমেন্ট করেছে। আমি যদি এখানে শুরু করি, পুরো শোয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ সরকার ওখানে কি করেছে আমি বলতে পারি। শুধুমাত্র উত্তরবঙ্গের জন্য রেলওয়ে বাজেট 4,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 14,000 কোটি টাকা করা হয়েছে। ইলেকট্রিফিকেশন করা হয়েছে 438.77 কিলোমিটার রেলওয়ে। একলাখি, বালুরঘাট, বালুসরাই, রাধিকাপুর, রানীনগর, জলপাইগুড়ি, হলদিবাড়ি, শিলিগুড়ি ভায়া বাগডোগরা, শিলিগুড়ি, সেবক, আলিপুরদুয়ার জংশন 6খানা রেল লাইনের ডাবল করা হয়েছে। 4ওয়ে রাস্তা করা হয়েছে ফারাক্কা থেকে রায়গঞ্জ, NH-12 100 কিলোমিটার, 1,986 কোটি টাকা দেওয়া হয়েছে। 4,500 কোটি টাকার আলাদা প্রজেক্ট এর আগে যেদিন শিলিগুড়িতে মোদিজি এসেছিলেন তিনি ঘোষণা করে গেছেন। অর্থাৎ বিভিন্ন রকম প্রজেক্ট আমরা কিন্তু আমাদের আয়ত্তে যেগুলো আছে সেগুলো করেছি। উত্তরকন্যা নিয়ে খুব প্রচার হলো। আপনি বলুন তো, নর্থ বেঙ্গলের একটা লোককে ডেকে দেখান যে উত্তরকন্যাতে কাজ হচ্ছে, কলকাতায় আসতে হচ্ছে না। উল্টে যখন উত্তরকন্যা অভিযান হয়েছিল, বিজেপির এক কার্যকর্তাকে গুলি করে মারা হয়েছিল। আপনি এগুলোও ছেড়ে দিন, উত্তরবঙ্গকে কেমনভাবে বঞ্চিত করেছে। কিছুদিন আগে 40 জন স্টার ক্যাম্পেনারের লিস্ট তৃণমূল কংগ্রেস রিলিজ করেছে। নট এ সিঙ্গেল ওয়ান ফ্রম নর্থ বেঙ্গল। একটা নর্থ বেঙ্গলে আগে ইলেকশন হবে, আমি একটু মাঝখানে ঢুকছি। এতটাই যদি উন্নয়নের বন্যা সেখানে বয়ে থাকে, তাহলে এই উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের তকমা দেওয়ার এত প্রচেষ্টা বিধানসভা নির্বাচনের আগে কেন করছিল? কে করেছে? কোনো অমিত শাহজি বলে গেছেন, মোদিজি বলেছেন যে আমরা আলাদা না? আমাদের ম্যানিফেস্টোতে ছিল। আমরা বলেছি রাজনৈতিক সমাধান যেটা করবে জিটিএ নিয়ে, সেটা করতে হবে। রাজনৈতিক সমাধান ছিল। আলাদা রাজ্যের যে কথা, সেটা কোন ম্যানিফেস্টোতে ভারতীয় জনতা পার্টি দিয়েছে আপনি দেখান। এখানে তো আরও বিরোধী দলনেতারা বসে রয়েছেন, মুখপাত্রটা একবার দেখান। এ শুধু হুজুগ তুলে দেওয়া। আমি যেটা বিষয় যে এতটাই বঞ্চিত করে রেখে আজকে কেন উত্তরবঙ্গ নিয়ে আলাদা সেন্স কেন থাকবে? কিসের উত্তরবঙ্গ?
পশ্চিম বাংলা একটাই। সিন্স তো আপনারা ক্রিয়েট না, না, করছেন। আমরা আসার আগে বিজেপি উত্তরবঙ্গ- ঝড় কোন দল বলছে? আজকে উত্তরবঙ্গে বিজেপি ঝড় কোন দল বলেছে? আমরা উত্তরবঙ্গ তো আগে কে শব্দটা তৈরি করেছে? উত্তরবঙ্গে যে সুভাষ ঘিসিং এর থেকে বিমল গুরুং এই যে আন্দোলন, এই আন্দোলন কি ভারতীয় জনতা পার্টি আসার পর তৈরি হয়েছে? তা তো নয় যে গত 10 বছরে এই আন্দোলন তৈরি হয়েছে বামফ্রন্টের আমনাজ্য করেছে আলাদা রাজ্য আলাদা রাজ্য আলাদা রাজ্য করতে হবে। এটা তো ভারতীয় জনতা। একটা আমার লাস্ট কোশ্চেন এটাই যে একটা ওখানে স্টার ক্যাম্পেনার নেই উত্তরবঙ্গে যে সারা পশ্চিমবাংলা জুড়ে করবে? তুমি উত্তরবঙ্গের লোক, তুমি ওখানে থাকো, তোমার কলকাতায় আসার অধিকার নেই। এই যে ঘৃণা, এই যে তোরা একটা স্টার ক্যাম্পেনার 40 জনের মধ্যে রাখা গেল না, যেখানে উত্তরবঙ্গে আগে ভোট হয়ে যাবে, ওখান থেকে তো 5 জনকে নিয়ে এসে কলকাতায় প্রচার করা ছিল, করেনি। আমি পরের বক্তার কাছে আসছি। সুমন গাঙ্গুলি, কংগ্রেসের বক্তা। সুমন দা, এই উত্তরবঙ্গে কংগ্রেস বাম একসঙ্গে লড়ছে, এটা গোটা রাজ্যের মধ্যে, কিন্তু কোচবিহার যেখানে এই সভা আগামীকাল একটা হাই ভোল্টেজ দুটো সভা, এখানে এই প্রার্থী দেওয়া নিয়ে বামেদের সঙ্গে কি মতবিরোধ হলো? না, মতবিরোধের ব্যাপার নয়। প্রথম হচ্ছে দেখুন, ওইখানে যিনি প্রার্থী আমাদের, তিনি প্রার্থী ছিলেন এবং তার ওখানে একটা মাস বেস আছে। আমরা যেটা বলেছিলাম, ওখানে সম্ভবত ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছেন। আমার বামপন্থী বন্ধু সেটা স্বীকার করবেন, গোটা পশ্চিমবঙ্গে না, গোটা মানে জেলাতেও মনে হয় কোথাও ফরওয়ার্ড ব্লকের সেরকম উপস্থিতি নেই। আমরা ওই আসনটি বলেছিলাম যে ওই আসনটি কংগ্রেসের পক্ষে অনেকটা লড়াইয়ের জায়গায় আছে কংগ্রেস, কিন্তু ওখানে ফরওয়ার্ড ব্লক জোর করে তাদের প্রার্থী দিয়েছেন। কিন্তু ওটা আমাদের প্রথম থেকে যে বামফ্রন্টের সঙ্গে আলোচনা হয়েছিল, সেই আলোচনাতে বলাও হয়েছিল যে আসনটা আমাদের দরকার। এবং আমার যেটুকুনি খবর আছেন, সিপিআইএম নেতৃত্ব কিন্তু আদৌ সেই আসনটি নিয়ে কোনো রকম না করেননি, যে কংগ্রেসকে দেওয়া যাবে না এরকম কথা কিন্তু আদৌ বলেননি। ফরওয়ার্ড ব্লক দিয়েছেন। আমরা সিপিএমের সঙ্গে কথা মতো ওই আসনে প্রার্থী দিয়েছি এবং আমরা আশা করছি লড়াইতে থাকবো, এবং মানে সাধারণ মানুষের যে লড়াই, রুজিরুটির লড়াই, সেই লড়াই আমাদের প্রার্থী পিয়ার যদি লড়বেন। এখানে বামফ্রন্টের সঙ্গে কোনো বিবাদের কোনো জায়গা নেই। শুভজিৎ, এই প্রশ্নের উত্তরে কি জবাব আছে? দেখুন, মূল এজেন্ডা এই মুহূর্তে আমাদের একটাই, দেশে বিজেপি সরকারকে হারানো এবং পশ্চিমবাংলায় তৃণমূলকে আরো উইক স্পেসিফিক্যালি করা। কোচবিহার নিয়ে আমি সেখানেই আসছি। এবার যখন এই লড়াইতে আমরা নেমেছি, তবে আমাদের বামফ্রন্ট এত বছরের একটা ফ্রন্ট, তার মধ্যে বিভিন্ন দল আছে, মতাদর্শগতভাবে এক ভাবনা চিন্তার দল। এবার তার বাইরেও আমরা প্রথম এই বছরই প্রথম লোকসভার ক্ষেত্রে আমরা কংগ্রেসের সঙ্গে একটা সিট অ্যাডজাস্টমেন্ট করে লড়াই করছি। আমাদের কংগ্রেস এবং আইএসএফ এর সাথে কথাবার্তা চলছে, এখনো পুরোপুরি জায়গাটা এক জায়গায় আসেনি। আপনি এবার বলছিলেন যে কথাটা, যে কুচবিহারের ক্ষেত্রে, দেখুন কুচবিহার আসনটি সিপিআইএম নিজে লড়ে না, বহু বছর ধরে আপনারা জানেন, এটি একটি ফরওয়ার্ড ব্লকের সিম্বলে এই আসনটা বামফ্রন্ট, এতে মানে সিপিআইএম এই আসনে ফরওয়ার্ড ব্লককে সমর্থন করে। এবার এখানে নির্দিষ্টভাবে কংগ্রেস তাদের প্রার্থী দিয়েছে, ফরওয়ার্ড ব্লকও তাদের পক্ষ থেকে প্রার্থী দিয়েছে। বামফ্রন্টের মধ্যে আলোচনা হয়েছে এবং বাম কংগ্রেসের নেতৃত্বের মধ্যে আলোচনা হয়েছে। আমার বোধহয়, আমি ভুল না হলে, এই আগামী সপ্তাহের মধ্যে একটা নিঃসন্দেহে একটা মিটমাট জায়গায় আসবে। ফরওয়ার্ড ব্লকের ক্যান্ডিডেট হোক বা কংগ্রেসের ক্যান্ডিডেট হোক, যে ক্যান্ডিডেট হোক, যেখানে তৃণমূল এবং বিজেপিকে হারানোর পক্ষে যেটা সব থেকে সহজ হবে, সেই জায়গা থেকেই বাম কংগ্রেস একত্রিত হয়ে আমরা লড়াই করার জায়গায় থাকবো। বেশ, আমি পরের অধ্যায়ে এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি আবারও। বাংলা বলছেতে সঙ্গে থাকবেন, ফিরছি এক্ষুনি। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। ভোটের আগে নজরে উত্তরবঙ্গ, আগামীকাল হাই ভোল্টেজ দুটি সভা রয়েছে। প্রধানমন্ত্রী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য সেদিনই সেখানে পৌঁছে গিয়েছেন। তারপর বিজেপির তরফ থেকে একে একে নিশানা সাধা হয়েছে। কখনো আবাসের টাকা নিয়ে বিজেপিকে তিনি নিশানা করেছেন, আবার বিজেপি পাল্টা নিশানা করেছেন। দিলীপ ঘোষ সেই একই তার চাচাচোলা ভাষায় মন্তব্য তিনি বন্ধ করেননি। আগামীকাল কৃষ্ণদা মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যখন, আজকে যেমন চা শ্রমিকদের সঙ্গে জনসংযোগে তাকে দেখা গিয়েছে, উত্তরবঙ্গ থেকে মূলত কোন দিকটা নিয়ে, সেটা কি সিএ, সেটা কি চা শ্রমিকদের উদাসীনতা, তাদের প্রতি উদাসীনতা, নাকি আবাস, যেই দাবি এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সরকার তুলে যাচ্ছে? না, সব কটা ইস্যু আছে। আমি বলে রাখি, আবাস তো যেহেতু এই ঘূর্ণিঝড়ের জন্য আবার একবার লাইমলাইটে এই বিষয়টা এলো, তার কারণ হচ্ছে, আমরা তো বারবার বললাম যে এই যে বিজেপিকে প্রায় 15-16 দিন হয়ে গেছে, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা হোয়াইট পেপার বা শ্বেতপত্র জারি করার কথা বলেছেন, যে যদি তারা 2021-এর নির্বাচনে হারার পর এই আবাস বা 100 দিনের কাজের জন্য বাংলাকে 1 টাকা কেন 10 পয়সা দিয়ে থাকেন, সেটা প্রকাশ করে জানাক। আজকে একটা মিসলিডিং তারা এক্স হ্যান্ডেলে টুইট করেছে,
সেখানে তারা একটা বাড়ির ছবি দিয়েছে আর কিছু অঙ্ক লিখেছে। প্রথম কথা, অঙ্কটা ভ্রান্ত, তার কারণ হচ্ছে তার সাথে ডেট এবং সেটা কবেকার প্রকল্পের ভিত্তিতে সেই অঙ্কটা, সেটা কিছু তারা লেখেনি, তো সেটা সম্পূর্ণভাবে ভ্রান্ত। আর যে বাড়ির ছবিটা দিয়েছেন সেটা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে 2019-এ অলরেডি কেরলের একটা বাড়ি এবং কেরলের তার সামনে দাঁড়িয়ে দম্পতি, একজন কেরালার একজন দম্পতি, সেটা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দাবি করা হয়েছে। পুনরায় বিজেপি সেই ছবি, সেই দম্পতির ছবি, সেই বাড়িটা এই 2024 সালে তাদের এক্স হ্যান্ডেলে দিয়েছে। তারপরে সেখানেও মিথ্যাচার। আমরা এর আগেও দেখেছি, এই মা উড়ালপুর উত্তরপ্রদেশের বিজেপির ইস্তাহারে দাবি করা হয়েছে তাদের নাকি উন্নয়ন। এখানে যেই রেল প্রকল্পগুলো বলা হলো, একটাও রেল প্রকল্প বিজেপির নিজস্ব প্রকল্প নয়, এটা দীর্ঘদিনের রেলের প্রকল্প এবং তার প্রধানত যখন আমার নেত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন তখনকার প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে। এবং এর সাথে যেই উত্তর পার্বত্য পশ্চিমবাংলা, উত্তরের থেকে দক্ষিণের জন্যে বেশি বেশি রেল কানেক্টিভিটির দাবি ছিল দক্ষিণ এবং উত্তরের মানুষের, বেশি করে লোকাল ট্রেন ছিল, বেশি করে ওখানের জন্য একটা দ্বিতীয় এমসের দাবি ছিল, এই কোনোটাই তারা রাখেনি। এইগুলো এই বিজেপি সরকার 10 বছর চালার পর প্রধানমন্ত্রী এইবার নাকি ঘোষণা করছেন তারা করবেন। তো এর থেকে বোঝা যায়। এছাড়া চা শ্রমিক আমরা জানি যেরকম জুট কেন্দ্রের এখতিয়ারে, ওরকম চাটাও কেন্দ্রের এখতিয়ারে। আমরা জানি এই নির্মলা সীতারামন 2019-এর আগে তিনি দাবি করেছিলেন 7টা চা বাগান খোলার জন্য। আজ অবধি 6 বছর হয়ে গেছে, একটাও সেই 7-এর মধ্যে চা বাগান খুলতে পারেনি। চা শ্রমিকদের বরঞ্চ রাজ্য সরকারের উদ্যোগে চা শ্রমিকদের যে দৈনন্দিন পারিশ্রমিক আমরা প্রায় 200 গুণ বাড়াতে সক্ষম হয়েছি। এছাড়া যে কথা বললো যে আমাদের নাকি স্টার প্রচারের যে তালিকা আছে 40 জনে, তাতে নাকি উত্তরের কোনো মানুষ নেই। প্রথম কথা, এর থেকেই পরিষ্কার যে বিজেপি উত্তর দক্ষিণের বিভেদটা করে। এবং তা সত্ত্বেও বলে রাখি যে একজন প্রান্তিক তপশিলি সমাজের প্রকাশ্যিক বারিককে তারা দেখতে পায় না। তার কারণ হচ্ছে তারা যেরকম মহিলা বিরোধী সেরকম তপশিলি সমাজের মানুষের বিরোধী। এরকম রন্ধ্রে রন্ধ্রে তাদের মহিলা বিদ্বেষ এবং তপশিলি জাতি, তপশিলি জনজাতি বিদ্বেষ তো বারবার প্রতিফলিত হচ্ছে। এবং কেন্দ্রের যে সূচক তাতে তো বারবার দেখা যাচ্ছে এসসি এসটি এবং মাইনরিটিদের, মহিলাদের সব থেকে দুর্দশা হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। যদি উত্তরবঙ্গের জন্য কাজ করেই থাকতো তাহলে ঝড়ে এত মানুষের বাড়ি ভাঙতো না। আবাস যোজনায় যদি টাকা পেত রাজ্য, তাহলে এই বাড়িগুলো পাকা বাড়ি থাকতো। তৃণমূল কংগ্রেস এই অভিযোগ করেছেন, কিন্তু নরেন্দ্র মোদী বার্তা দিচ্ছেন কার্যকর্তাদের যে দুর্নীতি নিয়ে তৃণমূলকে বিধতে হবে। ইউপিএ জামানায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় 4,466 কোটি টাকা দেওয়া হয়েছিল, আর আমাদের সময় সেটা প্রায় 7 গুণ বেড়ে 30,000 কোটি টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী আবাস যোজনায়। আমি ডেটা নিয়ে কথা বলছি। সুতরাং টাকা দেওয়া হয়েছে, একবারও তো এটা বলছে না ভাই তোমরা যদি টাকা না ঝাপো, চুরি না করো। এই কালকের নিউজ পেপারেও দেখুন, আমি নাম বলছি না, একজন ব্লক সভাপতিকে পুলিশ অ্যারেস্ট করতে বলেছে আবাস যোজনার টাকা কেটে নিয়েছে বলে। আজকে ভোটের সময়, আজকে কাট মানি। আপনারা যদি সিরিয়াস হন, কিষাণুদার দল যদি এত সিরিয়াস হয় 100 দিনের কাজের জন্য, তাহলে যখন অভিষেক ব্যানার্জির জন্য আপনারা সরকারের টাকায় কোর্টে চলে যাচ্ছেন, সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন, অভিষেক মনু সিংভিকে অত টাকা দিয়ে আপনারা রাখছেন শুধুমাত্র অভিষেক ব্যানার্জিকে সেভ করার জন্য, আপনারা কোর্টে কেন কেস করছেন না? কেন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করছেন না? যদি আমরা ধরেই নিলাম টাকা দিচ্ছেন, আপনারা কেন যাচ্ছেন না? কারণ রাজনীতি করতে হবে, তো রাজনীতি করতে হবে। টাকা দিচ্ছে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে। নরেন্দ্র মোদী সম্রাট নয়, নরেন্দ্র মোদী জমিদার নয়, নরেন্দ্র মোদী মহারাজ নয়। নরেন্দ্র মোদী আপনার সেবক, সে 10 টাকা খরচা করলে 10 টাকার হিসেব দিতে হবে। কিন্তু এখানের তৃণমূল কংগ্রেস ভেবেছে যে আমরা এখানকার ভোটে জিতে গেছি মানে আমরাই অল ইন অল, তাই জন্য এত বাড়িঘর ভেঙে যাচ্ছে। তো সুতরাং তারা ঠিক করে দিয়ে আমরা যা বলবো তাই, টাকা দিয়েছি, খরচা করেছি, কোথায় গেছে দরকার নেই, নো ইউটিলাইজেশন সার্টিফিকেট। কোনো জায়গায় ইউসি দিচ্ছে না, আর শুধু মুখে রাজনীতি করে যাচ্ছে। কোর্টে যান যে আমার টাকা দরকার, টাকা দিন। আমি একটা বলে দিই ও সুমন বলার আগে, যে এই যে মিথ্যাচারটা আমাদের দলীয়ভাবে রাজ্যের সরকারের পক্ষ থেকে এবং সর্বোপরি রাজ্যের যারা আধিকারিক, যারা আমলা, তারা প্রেস কনফারেন্স করে জানিয়েছে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়ার অভিযোগটা সম্পূর্ণভাবে ভাঁওতা এবং মিথ্যা।
এবং তারা এই প্রেস কনফারেন্স করে ইউটিলাইজেশন সার্টিফিকেটগুলো শুধু- তুলে ধরার শুধু- পর শুধু আজ যাচ্ছে অব্দি না। দিল্লি বলছেন করে যাচ্ছে এবার না। এবার এই যে ভাওতা আরে করে যাচ্ছেন না কেন? এই আমলে টাকা যা এসেছে বিজেপির আমলে টাকা বেশি আসছে অনেক শুধু তাই বেশি। কেউ নয়। কোনো আসেনি অনেক টাকা। বেশি। বাংলা এটা- থেকে এটা চার কংগ্রেস 4 বাংলা লক্ষ বিরোধী 60,000 কোটি মনোভাব টাকা হিসেবে তুলে দেখছে। নিয়ে গেছে। অনেক বেশি। বিজেপির এই চিন্তা ভাবনাকে কি বাংলা বিরোধী হিসেবে দেখছে, মনোভাব হিসেবে দেখছে কংগ্রেস? দেখুন, প্রথমেই বলি, যিনি উত্তরবঙ্গ নিয়ে এত কথা বলছেন সেই ভারতীয় জনতা পার্টি অনন্ত মহারাজকে পাঠিয়েছেন রাজ্যসভায় মেম্বার করে। উত্তরবঙ্গের প্রতি বিজেপির কত ভালোবাসা তার প্রমাণ হচ্ছে অনন্ত মহারাজের কথা, যিনি দাঁড়িয়ে বলেছিলেন আলাদা রাজ্য চাই, উত্তরবঙ্গকে ভেঙে আলাদা রাজ্য চাই। সেই অনন্ত মহারাজকে বড় মালা পরিয়ে রাজ্যসভায় পাঠিয়েছেন এই ভারতীয় জনতা পার্টি। সুতরাং ভারতীয় জনতা পার্টির মুখে উত্তরবঙ্গ নিয়ে কোনো কথা মানায় না। উত্তরবঙ্গের একজন এমপি নিশীথ প্রামাণিক, তার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ সেটা আমরা সবাই জানি। দ্বিতীয় হচ্ছে, এটা খুব বাস্তব কথা, ঠিকই বলেছেন। দেখুন, প্রধানমন্ত্রী আজকে কার্যকর্তাদের নাকি বলেছেন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির যদি অভিযোগ থাকে সেটা নিয়ে কথা বলতে হবে। আমরা তো প্রথম দিন থেকে বলছি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আছেন। প্রধানমন্ত্রী এতদিন ঘুমিয়েছিলেন? প্রধানমন্ত্রী নির্বাচন আসার সময় মনে হলে কার্যকর্তাদের একটু বুস্ট আপ করে বলতে হবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমরা তো বারবার করে বলছি, আমরা যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপিকে শ্বেতপত্র প্রকাশ করতে, আমরা একইভাবে আমরা দুই সরকারকেই বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করে আপনারা প্রকাশ করুন। আমরা একভাবে তৃণমূলকেও বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করে দিন, কত টাকা বাকি আছে। একভাবে বিজেপিকেও আমরা বলেছিলাম, আমাদের সভাপতি বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী একাধিকবার গ্রাম উন্নয়ন দপ্তরে চিঠি লিখে বলেছিলেন আপনারা জানেন কত 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 কোটি টাকা বাকি আছে। কারোর কাছ থেকে সঠিক হিসাব আসেনি। আমি তো আবার বলবো, এই 100 দিনের টাকা মেরে প্রান্তিক মানুষদের টাকা নিয়ে বিজেপি এবং তৃণমূল সমানভাবে নাটক করছেন, সমানভাবে টাকা রাজনীতি চাওয়ার করছেন। অভিযোগ সামনে এলে কোনো নেতৃত্বের বাড়িতে ইডি সিবিআই নোটিশ চলে যাচ্ছে, এটাকে কি রাজনীতি, ভোটের রাজনীতি মনে হচ্ছে না? অবশ্যই আমরা আর প্রথম থেকে তো আমরা বলছি অবশ্যই ভোটের রাজনীতি মনে তো হচ্ছে। দেখুন, আমি একদম স্পষ্ট করে বলতে পারছি, বিজেপির হাতে জনসমর্থন নেই, বিজেপির হাতে ইডি সিবিআই আছে। কারণ বিজেপি জানে যখন কখন ইডি সিবিআই কে ব্যবহার করে কোন কোন নেতাকে জেলে পুরতে পারলে তারা পায়ের তলায় হারিয়ে যাওয়া মাটিটা একটু পেতে পারে। তার সাম্প্রতিক উদাহরণ হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির চিফ মিনিস্টার। অথচ আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, পরশুদিন রেড্ডি জনার্দন রেড্ডি বলে একজনকে তারা একদম বরণ মালা পরিয়ে তাদের দলে জয়েন করিয়েছেন, যিনি ইডি সিবিআই কয়লা চুরির কেসে যিনি সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন। সুতরাং বিজেপির মুখে কোন রকম দুর্নীতিমুক্ত বিজেপির কথা যদি বিজেপি বলে, সেটা সেই কুট্টি প্রবাদের মতো মনে পড়ে। আস্তে কয়েন কর্তা শুনলে ঘোড়ায়ও হাসবে। বিজেপির মুখে দুর্নীতির কথা মানায় না। কারণ ভারতবর্ষের বুকে সবচেয়ে যদি করাপ্টেড দল থেকে থাকে তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেটা ইলেকট্রাল বন্ড থেকে বলুন, সব দিক দিয়ে বলুন, এবং গোটা এবং সেটা সাম্প্রতিক আপনি জানেন যে 2-3 বছর আগে একটা তথ্যে বেরিয়েছিল ভারতবর্ষের নয় গোটা পৃথিবীর সবচেয়ে করাপ্টেড দলের নাম ভারতীয় জনতা পার্টি। সুতরাং বিজেপির মুখে কথা মানায় না। শুভজিৎ, প্রথম কথা হচ্ছে মানুষের যে দৈনন্দিন ইস্যু, যে দাবি, সেই দাবির কথাগুলোকে সরিয়ে দিয়ে একদল বলছে বাংলার আতঙ্কিত জায়গায় আছে, বাংলার জন্য ভোট চাইছে, আর আরেকটা দল চাইছে মন্দির মসজিদের জন্য ভোট। তো আমরা বারবার বলছি যে মানুষ যখন বিপদের মধ্যে আছে, মানুষ যখন একটা অসহায় পরিস্থিতির মধ্যে আছে, যখন দৈনন্দিনভাবে 800টা ওষুধের দাম বেড়েছে, গতকাল না পরশুদিন দেখছিলাম, এই যে মানুষের যে সমস্যা, এই সমস্যার কথা কিন্তু কেউ তুলে ধরছে না। আজকে এখানে প্রশ্ন উঠছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ। আচ্ছা, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আবার কি হয়? আমি জানি বাংলার একটা উত্তর দিক আছে, দক্ষিণ দিক আছে, পশ্চিম দিক আছে, পূর্ব দিক আছে, কিন্তু এই উত্তরবঙ্গের কথা, এই যে বললো না যে বামফ্রন্টের আমলে গোলমাল হতো। আচ্ছা, এই যে যার কথা আপনারা বললেন, সুভাষ ঘিসিং, 1987 সালের ঘটনা। সেই সময় দার্জিলিং সহ পার্বত্য অঞ্চলে একটা এই ধরনের একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়। তার পরবর্তীকালে তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বামফ্রন্ট সরকার গিয়ে একটা সমঝোতা করে ওই আন্দোলন দমন করে ওখানে যাতে আলাদা রাজ্যর বিষয়টা না ওঠে তার ব্যবস্থাপনা করা হয়। তার পরবর্তীকালে আমরা 2007 সালে কি দেখি? আমরা 2007 সালে দেখি যে যখন নাকি বামফ্রন্ট সরকার আছে রাজ্যে, তখন সরকার চেষ্টা করছে যে রাজ্যটাকে অটুট রাখা যায়, তখন সে সময় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সমর্থন করেছিল। বিজেপিও ছিল। 2004 সালে যখন কংগ্রেস জিতলো, 2009 সালে বিজেপি জিতলো, 2009 সালে বিজেপির সাংসদ, 2014 সালে বিজেপির সাংসদ, 2019 সালে বিজেপির সাংসদ। তারা পাহাড় অঞ্চলে গিয়ে ভোটে জিতেছে কি বলে? যে আলাদা অন্য রাজ্য চাই। তারা যারা এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে আগুনে ঘি ঢালছিল, এদের পক্ষে দাঁড়িয়েছিল। আমরা তাই বলছি যে মানুষের ইস্যু, মানুষের সমস্যার কথা কিন্তু এরা বলছে না। আজকে যখন ভোট এসছে, ভোট আসতে দেখবেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, আরও যত ধরনের তারকা, মহারথী, সিনেমা জগতের লোক, বিভিন্ন জগতের লোক, যারা হয়তো অন্য সময় তাদেরকে মানুষের সমস্যার সময় দেখা যায় না, তারা চলে আসছে। আচ্ছা, আপনি বলুন, এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি বলছেন যে বিজেপি বহিরাগত দল, হ্যান ত্যান, আচ্ছা ঠিক আছে, আমি তার কথা ধরেও নি। তাহলে যদি বিজেপি বহিরাগত দল হয়, তাহলে কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, এরা কি বাংলার লোক?
নাকি এরা নাকি আমার তো তাই প্রশ্ন করতে ইচ্ছা করছে যে কিষাণুদার মতো লোকেরা যারা বাংলায় এতদিন রাজনীতি করছে, মানে এদের থেকে বেশি বাঙালি কি কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহারা? আসলে কিছুই না, এগুলো হচ্ছে যখন যেমন পজিশন, যখন যেমন পরিস্থিতি, সেই অনুযায়ী নিজের মতো করে এরা আইন তৈরি করে, নিজের মতো করে এরা নিয়ম তৈরি করে। এই নিয়মগুলো আসলে তৈরি করে একটাই কারণে, মানুষের সমস্যা সমাধান করতে পারে না বিজেপি। মানুষের সমস্যাটা গুরুত্বপূর্ণ, সেটা আলোচনায় নিশ্চয়ই আসা উচিত। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি, বাংলা বলছে সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। এক তো উত্তরবঙ্গের এই সভার দিকে নজর রেখেছে এবং শুরুতেই আজকে বোলপুরে এবং বীরভূম নিয়ে যে কথা, যে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুধু সেটা নয়, তৃণমূল কংগ্রেসের ভোট বাড়তে পারে কি পারে না সেটা পরের বিষয়, কিন্তু দলে গোষ্ঠীদ্বন্দ্ব নেই, অনুব্রত মণ্ডল নেই, অথচ আজও গরু পাচার বন্ধ হয়নি। কিভাবে? দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এবং তিনি কর্মী সমর্থকদের যে বার্তা দিয়েছে, সেটা কি এই রাজ্যে ভোটের আগে গুরুত্বপূর্ণ ইস্যু তৈরি করতে পারবে তৃণমূল কংগ্রেস? তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, তৃণমূল আরও শক্তিশালী, জয়ের ব্যবধান বাড়বে। 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, আমিও এখানে থাকবো, আপনিও এখানে থাকবেন। বীরভূমে তো গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে মুরারই খয়রাসর। কিভাবে দাদা এদিকে সেন্টার, আপনাকে চিন্তা করতে হবে না। যদি কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, তার জন্য আজকে বৈঠক হয়েছে এবং দল ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। 14 মাস, 18 মাস, 20 মাস অনুব্রত মণ্ডল জেলে, তারপরেও গরু পাচার হচ্ছে। আর আসছে বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে। আপনি কবার কটা সামান ইস্যু করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে ডেকে পাঠিয়েছেন বা নীতিশ কুমারকে ডেকে পাঠিয়েছেন? পাঠাননি। এটাই হচ্ছে বিজেপির ওয়াশিং মেশিন। অনুব্রত মণ্ডলী যদি আজকে বিজেপিতে চলে যেত, ধোয়া তুলসী পাতা হয়ে যেত। বিজেপিতে যায়নি, তাই জেল খাটছে। অনুব্রতহীন বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায় অক্সিজেন দিয়েছেন, গোষ্ঠীদ্বন্দ্ব নেই এটাও বলে দিয়েছেন, তিনি বিজেপিতে গেলে জেলে থাকতেন না এটাও বলে দিয়েছেন। কিন্তু এবারের ভোটে এই কনফিডেন্সটা উনি কোথা থেকে পাচ্ছেন যে সেই গুড় বাতাসা বা চড়াম হবে না? আমার পরিষ্কার, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন সেইগুলো তো প্রাসঙ্গিক কথা কি নয়। আজকে আমরা দেখলাম তাপস রায়ের বাড়িতে যেদিন ইডি গেছিল, সেই দিন শুভেন্দু অধিকারী মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলল বড় চোর, নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত, এইবার ধরা পড়েছে, আগামী দিন জেলে যাবে। এটা শুভেন্দু অধিকারীর কথা, আমাদের নয়। তাপসদার পক্ষে ব্যক্তিগত শ্রদ্ধা আগেও ছিল, আজও আছে। তারপরে কি দেখলাম আমরা? সেই শুভেন্দু অধিকারীর হাত থেকে পতাকা নিয়ে সেই তাপস রায় যখন বিজেপিতে গেলেন, ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন। এবং তাপস রায় তো কোনো ব্যতিক্রম নয়। আগে নারায়ণ রানে হোক, অজিত পাওয়ার হোক, অশোক চৌহান হোক, এরাও তো কেউ কেউ প্রাক্তন মুখ্যমন্ত্রী, কেউ কেউ অন্যান্য দলের বর্ষিয়ান নেতা। তাদের বিরুদ্ধে অভিযোগগুলো তো বিজেপিরই করা, অন্য কোনো দল করেনি, বিজেপিই করেছিল। তারপরে বিজেপিতে তারা চলে গেছে। 70,000 কোটি টাকার দুর্নীতি অজিত পাওয়ারের বিরুদ্ধে স্বয়ং প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, 28শে জুন করেছিলেন। 2রা জুলাই নিজে আড়ম্বরে তাকে দলে নিয়েছেন, উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী করেছেন। তো সুতরাং এখানে বিজেপি বা সিপিএমের শুভজিৎ বারবার বহিরাগত, আমরা যে বহিরাগত তথ্যটা তুলল, আমি বলছি বিষয়টা হচ্ছে ভারত যে সংবিধান বা ভারত যে সভারেন স্টেট, তার জন্যে আমরা নিজেদেরকে যে সংবিধানটা দিয়েছি, সেখানে ভারতের যে গঠনতন্ত্র, সেখানে আমরা বিভিন্ন রাজ্যকে স্বীকৃতি দিয়েছি, ইউনিয়ন অফ স্টেটস বলে ভারতকে দিয়েছি, একটা ফেডারেল স্ট্রাকচার দিয়েছি। এখানে কোনো এক রাজ্যের মানুষ আরেক রাজ্য গিয়ে জীবন জীবিকা বা নির্বাচন লড়তে পারবে না, সেটা বিষয় নয়। বহিরাগত বলতে আমরা মানসিকতার যারা বহিরাগত, যারা বাংলার সংস্কৃতি বোঝে না, যারা বাংলাতে সিএর মারফত বাংলার মানুষকে, বাঙালিকে নাগরিকচ্যুত করতে চায়। আসামে দেখেছি 18 লক্ষ বাঙালির মধ্যে 13 লক্ষ বাঙালি হিন্দু, 5 লক্ষ বাঙালি মুসলমান, তাদের এইগুলো টার্গেট। উত্তর বাংলা, একটু আগে সুমন বলল যে কিভাবে মণ্ডল নেই ভেতরে, মানে বীরভূমে নেই, তিনি ভেতরে আছেন, তারপরে এই গরু পাচার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, এটা তাহলে কিভাবে সম্ভব হচ্ছে? দেখুন, অভিষেক ব্যানার্জি তো রাজনীতি করে উপরে উঠে আসেনি। আজকে অভিষেক ব্যানার্জির যদি মাননীয়া মমতা ব্যানার্জির সাথে যে সম্পর্ক, রক্তের সম্পর্ক, সেটা যদি বিচ্ছিন্ন করা যায়, তাহলে হুই ইজ অভিষেক ব্যানার্জি? কিছুই না। একজন বুথ প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই, তাকে করে দিয়েছে এমপি। আপনি দেখুন বিষয়গুলো, আপনি ক্লিয়ার করুন
যখন শাহজাহান কেস হলো, অভিষেক ব্যানার্জি না রাজ্য সরকারের দায়িত্বে আছে, না এমএলএ, না মন্ত্রী, না কিছু, সে কি করে বললো পুলিশ নিয়ে কি করে মন্তব্য করলো? তারপরে সে বলার পর অ্যারেস্ট হয়ে গেল। মানে দল আর সরকার কেমনভাবে ওতপ্রোত। কিষাণুদা অনেকক্ষণ ধরে বললো হোয়াইট পেপার। আরে হোয়াইট পেপার কি দল করে? হোয়াইট পেপার হয় পার্লামেন্টে, নয় বিধানসভায়। তো সেখানে গিয়ে করো ভাই, সেখানে কথা তোলো। যখন বিধানসভা চলবে সেখানে করো। রাস্তায় রাজনৈতিক দল কোনো সময় হোয়াইট পেপার প্রকাশ করে না, তার কোনো সরকারি গুরুত্ব থাকে না। রাজনৈতিক দল আমি বলছি সে তো চুরি করেছে, চোরের টাকা এক্সেলারেটর বাড়িতে বসিয়ে রেখেছে, তো চোরের টাকায় হবে না? আপনি দেখুন একটা কেমন, তাহলে যাদের বাড়িতে ভিজিলেন্স যায় তারা চোর, আর তারা ভারতীয় জনতা পার্টিতে গেলে তারা না, কোনো জায়গায় বন্ধ হয়নি, কোনো জায়গায় বন্ধ হয়নি। 100 বার আমি বলছি আমরা রাজনীতিতে এক মিনিট রাজনীতিতে চিৎকার শুরু হয়ে গেছে। কাউকে ডাকলে তাকেই অপরাধী বলে দেন। না, আমি কি বলছি, রাজনীতিতে শেষ কথা বলে জনগণ, প্রশাসনের শেষ কথা বলে বিচারক। আপনারা জনাদেশের কথা মাথায় নেন। হ্যাঁ, যাদের নাম আপনারা বললেন তাদেরকে নিয়ে যদি আমরা ভুল করি তাহলে 2024-এ প্রমাণ হয়ে যাবে যে আমরা ভুল করেছি। অভিষেক ব্যানার্জি কেমন ভাবে বলতে পারে যে এখানে গরু পাচার হচ্ছে, কই দিল্লি তো ধরছে না? আরে তুমি কি করছো? তোমার হাতে তো রাজ্যের আইন শৃঙ্খলা, কেউ বলতে পারে? মানে ওই সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে চেয়ারে বসে গেলে যা অবস্থা হয়, অভিষেক ব্যানার্জির তাই অবস্থা। একটা এমপি, একজন দায়িত্বপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি, সে বলছে গরু পাচার হচ্ছে, কই ধরছেন না তো? আরে তুমি ভাই কি মানে তদন্তকারীদের কাজ না সেটা তুমি করছো কি? যার দিকে অভিযোগ তার দায়িত্ব সেটা সে প্রমাণ করবে। আমাদের কাছে খবর নেই, আমাদের কাছে খবর নেই। একটা কথা বলেছিলেন, একটা বিরতিতে যেতে হবে, ফিরছি এক্ষুনি, বিরতির পর ফিরবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুমনদার কাছে আসছি। অনুব্রতহীন বীরভূম, এবারের ভোটে তৃণমূল কংগ্রেস বলছে তারা আরো বেশি শক্তিশালী আকারে সেখানে পদার্পণ করবে। কংগ্রেস কি মনে করছে? একটা দেওয়াল লেখা যদি মানে খুব মনে না, কয়েকদিনের দেওয়াল লেখা, তিহারে বসেই খেলা হবে, শতাব্দীর প্রচারে দেওয়াল লেখা ছিল। সুতরাং বুঝতেই পাচ্ছেন অনুব্রত মণ্ডলহীন বীরভূম বলা ঠিক নয়। অনুব্রত মণ্ডল আছেন, সমমতে আছেন, তার মানে চেলাচামুন্ডারতে আছেন, চরম বাজাবার জন্য বা ওই ঢাক বাজাবার জন্য তার লোকজন সবাই আছেন। দেখুন, তৃণমূল কংগ্রেস বীরভূমটা জানে কি অবস্থায়, এবং বীরভূমে অনুব্রত মণ্ডল নেই, হয়তো তিনি শারীরিকভাবে নেই, কিন্তু আকারে তিনি রয়ে গেছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আলিপুরদুয়ারে বলেছেন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে বলেছেন ডিমোশন করে দেওয়া হবে। আচ্ছা, যদি সত্যি আমি একটা লাইন অ্যাড করছি, ওখানেই তো ইন্টারভিউতে বললো, রিপোর্টার জিজ্ঞেস করলো, বলে হ্যাঁ ওটা আজকে মিটিয়ে দিয়েছে। যে পুরসভা পঞ্চায়েত ভোটে লিড কম দেবে সেই এলাকায় বুথ সভাপতি জনপ্রতিনিধিদের ব্যবস্থা নেওয়া হবে, তা করা হবে 21 জুলাইয়ের মধ্যে। যদি কোনো রাজনৈতিক দলে গোষ্ঠীদ্বন্দ্ব না থাকে তাহলে তার নেতাকে এত বড় কথা বলতে হবে কেন? গোষ্ঠীদ্বন্দ্ব যে আছে এবং গোষ্ঠীদ্বন্দ্বই যে তৃণমূলের হারের কারণ, এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের কারণ যে তিনি আর তার নেত্রী, সেটাও তিনি খুব ভালো করে জানেন, তাই তাকে গুলো বলতে হচ্ছে বুস্ট আপ করার জন্য। আমি আবার বললাম, অনুব্রত মণ্ডল হীন বীরভূম যদি বলা হয় ভুল কথা বলা হবে। অনুব্রত মণ্ডল হয়তো নেই শারীরিকভাবে, কিন্তু তার সমস্ত যে কুকর্মের যে শাখা প্রশাখা গোটা বীরভূম জুড়ে ছড়িয়ে আছে। মানে গোষ্ঠীদ্বন্দ্ব বাম কংগ্রেসের মধ্যে এখন আর নেই। এখানে আইএসএফ একাকী করে পড়ে আসেনি, এখানে এসছে তো তৃণমূলে। না, গোষ্ঠীদ্বন্দ্ব দলের মধ্যে আছে কি? প্রদেশ কংগ্রেস নেতা নন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা আমি আলাদা করে প্রশ্ন করছি, গোষ্ঠীদ্বন্দ্ব আপনাদের মধ্যে নেই তাহলে? শুভজিৎ, আইএসএফ এখন অপেক্ষায় রয়েছে যে প্রার্থী তালিকায় নওশাদ দাঁড়াবে কি দাঁড়াবে না? না, আমি তো বলছি, প্রথমে আপনার পয়েন্টে আসি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। আমি দুদিন আগে শুনলাম বীরভূমের সাংসদ শতাব্দী রায় বলছে গোষ্ঠীদ্বন্দ্ব তো তৃণমূলের সিলেবাসের অংশ। ভুল না করলে ভিডিও বোধহয় আছে, অনেকের কাছেই থাকার কথা। এবার তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে, এটা স্বাভাবিক, কারণ তৃণমূলের রাজনীতি, তৃণমূলের মতামত সবটাই দাঁড়িয়ে রয়েছে হচ্ছে কিছু চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে। চাওয়া পাওয়ার বিষয় যখন বন্ধ হয়ে যায় বা যখন এটা ক্রাইসিস গ্রো করে, তখন ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব গ্রো করে। এবার দেখুন, প্রথম কথা আপনি যেটা যে জায়গা থেকে মানে বলার চেষ্টা করলে যে বামেদের মধ্যে বা কংগ্রেসের মধ্যে বা আইএসএফের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা, এবার বাম কংগ্রেস তো আইএসএফ তো এই মানে তারা যে আন্ডারস্ট্যান্ডিংটা করছে বা এক জায়গায় আসার চেষ্টা করছে, এ তো এমন নয় যে কালকে ক্ষমতা এসে গেলে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আমি নেবো, নন্দনটা আমি নেবো, না, এক মিনিট,
আমি বলছি যে বেঁচে থাকার ব্যাপার সেটা আপনি বলতে, হ্যাঁ মানুষের বেঁচে থাকার জন্য, না, নিজের না, না, একদম একদম তোমাদের দলের একদম, বেঁচে একদম, থাকার একদম, ঠিক জন্য। ঠিক আপনার তোমাদের point- দলের বেঁচে আপনার থাকার point একদম জন্য। correct point। তোমরাই তো একজনের আরেকজনের বিরুদ্ধে শেষ করি, আপনার সময় আমি ইচ্ছা করে বলবো, আমি শেষই করবো, একদমই এখানেই শেষ দাদা, করবো। মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই আপনার শেষ করবো। point একদম correct point। এখানেই শেষ আমি করো। বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় করেছো, মন্ত্রী ছিলেন। করেছো তো। এক মিনিট, এই পয়েন্ট তো মানে এই কারণে তো জোট বা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না যে কালকে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আমি নেবো বা নন্দনটা আমি নেবো, এই কারণে আন্ডারস্ট্যান্ডিং নেই। আন্ডারস্ট্যান্ডিংটা এই কারণে হচ্ছে তো মানুষ বেঁচে থাকতে পারে, মানুষ যে অসহায় অবস্থায় আছে এই অসহায় অবস্থা থেকে দূর করার জন্য বিজেপি সরকারকে হারাতে হবে, তৃণমূলকে হারাতে হবে, এই কারণে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তো এখানে গোষ্ঠীদ্বন্দ্ব হওয়ার কথা নেই, মতামতের বিনিময় হচ্ছে। যদি কিছু নিজেদের মধ্যে কোনো মতামত আলাদা থাকে, ভিন্ন মত থাকে, সে মতামত যাতে এক জায়গায় আনে তার ব্যবস্থা করা হচ্ছে। 3 নম্বর কথা, এখানে তৃণমূল কংগ্রেস এখানে বীরভূমে গরু পাচার হবে কি হবে না, হচ্ছে কি হচ্ছে না, দেখুন গরু পাচার, কয়লা পাচার, চুরি, দুর্নীতি এগুলো তো তৃণমূলের সিলেবাসের পার্ট। তো তৃণমূল যতদিন থাকবে এগুলো থাকবে, তৃণমূল যেদিন থাকবে না সেদিন গরু পাচার বন্ধ হওয়ার মতো অবস্থা তৃণমূলের থাকবে। সিলেবাসের পার্ট আর বিরোধীদের সিলেবাসে নেই, সেটা প্রচার তো এটা নিয়েই করা হচ্ছে। না প্রচার না, যে যা হবে তাই নিয়ে তো প্রচার করবো। আজকে আমি কৃষ্ণদা দাদা বা সুমন এখানে এসেছি, আমরা আমাদের নিয়ে আলোচনা করবো। গতকাল কারা এসছে তাদের নিয়ে নিশ্চয়ই আলোচনা করবো না। তাই আমি আজকে যা হচ্ছে সেই নিয়ে আলোচনা করবো। তৃণমূল এখানে দুর্নীতি করছে বলে দুর্নীতির বিরুদ্ধে বলছে, কালকে যদি তৃণমূল এখানে ফুলচন্দন বিলি করতো, ফুলচন্দন নিয়ে আলোচনা হতো। কংগ্রেস কি গ্রেফতারির আশঙ্কা বা এই ভিজিলেন্সের তৎপরতার আশঙ্কা কি এখনো মাথা থেকে ঝাড়তে পারছে? আমাদের ঝাড়ার দরকার নেই তো, আমরা সব জিনিসের জন্য প্রস্তুত। বিজেপি যা করবে দে উইল বি পেইড ইন দেয়ার ওন কয়েন। আচ্ছা, তাহলে মানে মহুয়া মৈত্রের এই যে পোস্টটা তার মা যে বলেছে এটা তার মানে ঠিক? তার মা, তার বিরুদ্ধে কিভাবে চক্রান্ত করা হচ্ছে, কিভাবে তাকে পার্লামেন্ট থেকে বহিষ্কৃত করা হলো, কিভাবে তার পেছনে একটা ফ্লিমজি গ্রাউন্ডে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হয়েছে, এটা তো আমরা সবাই দেখছি। তো তার মায়ের মনে হতেই পারে। এবার কিন্তু বিরোধিতা করেছে, লোকপাল কংগ্রেস বিরোধিতা করেছে। ছেড়ে দাও ওইসব, আমরা জানি লোকপাল। এই যে কথায় কথায় আদালতে যাও, লোকপাল, ইডি সিবিআই, এই কথাগুলোর মানেটা বুঝি। কেন কি সেই আদালতের বিচারপতি বিজেপির প্রার্থী হয়, এই জন্য আমরা জানি। সরকার বিরোধীদের বাইরে থেকে বিল পাস করে। আমি বলি এবার ব্যাপারটা তো এই জিনিসগুলো যেরকম গদি মিডিয়া তৈরি হয়েছে 2014 সালের আগে তো এই কয়েনেজটাই ছিল না, গদি মিডিয়া 2014 পর আমরা জানতে পেরেছি। তার মানে এক শ্রেণীর বড় অংশের মিডিয়া যারা বিজেপির কোলে দুলছে, তারা বিজেপির দ্বারা লালিত পালিত হচ্ছে। তো এরকমই একটা ইডি সিবিআই হয়েছে, আদালতের একটা অংশ আছে। তো আমরা তো জানি এই ব্যাপারগুলো, এইগুলো জেনেই আমরা রাজনীতি করছি এবং চোখে চোখ রেখে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিটা করছে। এখানে অনেকগুলো কথা বলা হলো যেটা গরু পাচার নিয়ে। ও হয়তো মণিকাঞ্চন হয়তো জানে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঘটনাটার উল্লেখ করেছে, কিছুদিন আগে এই বীরভূমে বিহার থেকে একটি লাক্সারি বাস আসছিল, বিহারের নাম্বার এবং বিহার থেকে, তারপরে সেটা পশ্চিমবাংলা পুলিশ ধরে, তার মধ্যে গরু ছিল বহুত। আমাদের বক্তব্য সেটা পশ্চিমবাংলা পুলিশই ধরেছে এবং সেইখানে তাহলে ইডি সিবিআই যারা এই গরু পাচারের তথাকথিত তদন্ত করছে, তারা যেখান থেকে গরুগুলো আসছে তাদের কটা নোটিশ দিয়েছে এবং সেই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোন নেতাদেরকে আজ অব্দি ধরেছে। তার কারণ এই গরুগুলো আসছে হরিয়ানা থেকে, উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে। তো তার মানে এখানে কি ব্যবস্থা হয়েছে? এটা তো লোক দেখানো। যে এরকম কয়লার এখতিয়ার হচ্ছে কেন্দ্রের কয়লা মন্ত্রকের, গার্ড দিচ্ছে সিআইএসএফ সিআরপিএফ, তারপরে বলছে কয়লা চুরি হচ্ছে সেটা নাকি বাইরের লোক করছে, ওই সিআরপিএফ সিআইএসএফ কেউ জানে না, বিজেপির মন্ত্রীরা জানে না, অথচ বিজেপির নেতারা সেই কয়লা স্মাগলারদের সাথে দুর্গাপুর, আসানসোল, সেখানে তাদের হোটেলে থাকছে, সেখানে তাদের সাথে মিছিল করছে। এখানে আরেকটা জিনিস বলা হলো, গোষ্ঠীদ্বন্দ্ব নিশ্চয়ই সব দলে, গণতান্ত্রিক দলে এটা থাকবে। গোষ্ঠীদ্বন্দ্ব থাকাটা গণতান্ত্রিক প্রক্রিয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে কিছু অভিযোগ ছিল, কিছু মানুষের, কিছু কর্মীদের অভাব অভিযোগ ছিল, উনি যাওয়ার পর গোষ্ঠীদ্বন্দ্ব আর নেই, তার মানে প্রবলেম হ্যাজ বিন সলভড। তো যেই জিনিসটা বোঝেনি কেন গেছে, যাওয়ার আগে ছিল একটা, সেটার জন্য মীমাংসা হয়ে গেছে। দুই আজকে সিপিএম বলছে গোষ্ঠীদ্বন্দ্ব। এই কোচবিহার নিয়ে একটু আগে আলোচনা হচ্ছিল, নিজেদের শরীরদের উপরে গুলি চালিয়ে মেরে দিয়েছে। এই সিপিএম ফরওয়ার্ড ব্লকের কত কর্মীকে মেরেছে। আজকে যে এখন বিজেপির নেতা ওই দীপ্তিমান সেনগুপ্ত বা আমাদের নেতা উদয়ন গুহ, এনারা হাড়ে হাড়ে জানে যে সিপিএম বারংবার ওই দিনহাটাতে কিভাবে সিপিএম ফরওয়ার্ড ব্লকের কর্মীদেরকে গুলি চালিয়ে মেরে দিয়েছে। আর গুলি চালিয়ে মেরানো তো শুধুমাত্র ফরওয়ার্ড ব্লক বা সিপিএম এর শরিক নয়। এখন শুনে না সিপিএম তো নিজের কর্মীদের উপর, নিজেদের ভোটারদের উপর গুলি চালিয়েছে। এমন একটি দলে বীরভূমে
এই বীরভূমে একাধিক জায়গায় নিজের ভোটারদের উপরে ইলামবাজার, এই বিস্তীর্ণ সাঁইথিয়ায়, বিস্তীর্ণ জায়গাতে 34 বছরে কতই গোলাগুলি চলেছে সিপিএম এর গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। আর এই খুবগুলো ইজি জিনিস, গরু পাচার। ভারত সরকারের রিপোর্ট বলছে 1990 থেকে 2005 অবধি গড়ে প্রত্যেক বছর 5 লাখ গরু বাংলাদেশে পাচার হতো ইন্ডো বাংলা বর্ডার দিয়ে। তাহলে তখন তো তৃণমূল কংগ্রেস পার্টিটাই হয়নি। 2005 ওইদিকে 1990, তাহলে এই 15 বছরে গড়ে 5 লাখ গরুর কাটমানি কোন সিপিএম আর কংগ্রেস নেতারা পেত সেটা একটু প্রকাশ করুন। কথা বলছেন তো, যখন আপনারা সি এর পক্ষে বলতেন, আমি আবার বলছি এই জিনিসগুলো বারংবার হয়েছে। আপনাদের বিধায়ক ছিলেন, সত্যি বিষয় আপনাদের বিধায়ক ছিলেন, স্পেসিফিক্সে পড়ে আসছে। এখন জিনিস একটু আগে সুমন একজনের নাম নিল, জনার্দন রেড্ডি। জনার্দন রেড্ডি এখন বিজেপির ওয়াশিং মেশিনে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। বিজেপি 400 সিট জিতছে, তাও জনার্দন রেড্ডিকে হাতে পায়ে ধরে নিতে হলো। এর বিরুদ্ধে সিবিআই নিজেদের নোটবুকে লিখেছিল ডাকাতদের সর্দার গোষ্ঠী হচ্ছে এই জনার্দন রেড্ডি এবং তার ভাই। সেই ডাকাতদের সর্দার আজকে মোদিজির জোট সঙ্গী হয়েছে। এবং এখানে বলা হলো বিচ্ছিন্নতাবাদ, পার্বত্য পশ্চিমবাংলাকে আলাদা করার চক্রান্ত। আজকের দিনে এনডিএর একমাত্র মেম্বার বিজেপি ছাড়াই পশ্চিমবাংলাতে সেই জিএনএলএফ এর সুভাষ ঘিসিং এর ছেলে। তারপরে তারা বলছে জিএনএফ এর আন্দোলন কারা করেছিল, আর জিএনএলএফ যারা করেছিল তারা আজকে বিজেপির জোট সঙ্গী। কিষানুদা তো চিৎকার করবেই, আমি মৌচাকে ঢিল মারা হয়েছে, অভিষেক ব্যানার্জিকে বলা হয়েছে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ, একটু তো রাগ হবেই, নাহলে তো চ্যানেলে পাঠাবে না। অভিষেক ব্যানার্জিকে কিছু বলা যাবে না? বাপ রে বাপ, বিজেপি তো বেঁচে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালি দিয়ে। যেটা বিষয়, দেখুন আজকে এই গোষ্ঠীদ্বন্দ্ব কিছুদিন আগে আপনারাও শো করছেন কদিন ধরে কোচবিহার নিয়ে। কোচবিহারে যে নেতাটাকে তুলে আনা হয়েছে উদয়ন গুহ, কে উদয়ন গুহ? লড়াই করে উঠে এসেছে। আজকে বামপন্থী বন্ধু বলে যাচ্ছে ওখানে লেফট ছিল উদয়ন গুহ কমল গুহর ছেলে। আর সিপিএম যে গর্ব করে বলতো আমরা 235 ওরা 29, আর এই 29টা অপদার্থের মধ্যে একটা অপদার্থ হেমন্ত বিশ্ব শর্মা কার ছেলে, জেপি নাড্ডা কার ছেলে? আমি কারোর সময় বলি না, কার ছেলে? আমি কারোর সময় বলিনি। আমি কেন মৌচাকে ঢিল পড়েছে কোচবিহার নিয়ে বলছি, জেপি নাড্ডা কার ছেলে? কোচবিহার নিয়ে বলছি। আজকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আমাদের দলের মধ্যে পার্থক্য এটাই, তোমাদের শুধু গুলিয়ে দেওয়া কাজ। মোদিজির বা আগে আদবানিজির মেয়ে বিজেপির সভাপতি হয়নি, আদবানিজির মেয়ে বিজেপির সভাপতি, আরে সভাপতি তো হয়নি, চেয়ার কার ভারতীয় জনতা পার্টি ছেড়ে সব আঞ্চলিক দলের নিজের সন্তানই দলের সর্বে হবে, মানে রাজা হবে আমার ছেলে, এটা ইস্যু। বামপন্থীরাও আছে, সাপোর্ট করছি, কিন্তু তৃণমূল কংগ্রেসের আছে। আমি তো বারবার বলছি অভিষেক ব্যানার্জির ভাইপো হওয়া ছাড়া কি কোয়ালিটি আছে, তাকে এমপি করতে হবে, তাকে দলের জিএস করতে হবে, আর লোক নেই। এই তো বিষয়ে আসছি, এই ডায়মন্ড হারবারে আজকের পেপারেই আছে, ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি বলছে সব দলের কার্যকর্তাদের সংগঠন নিয়ে বলুন না। না আমি বলছি তো, বারবার করে ক্ষমা চাইছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনৈতিক বিষয় সেটা নয়, বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালি না দিলে বিজেপি থাকবে না। এই বিজেপির একমাত্র কিওয়ার্ড সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়া। উপনির্বাচন কথা তো হচ্ছে বীরভূম নিয়ে, বীরভূম ও সব কিছু নিয়েই তো বলেছে। কেন গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, কেন মারামারি হচ্ছে, যে এই উদয়ন গুহ 2021-এর আরে বাবা বিজেপির লেনের বাইরে বিজেপি রাজ্য সভাপতি ছবিতে চটি জুতো মারলো বিজেপি কর্মীরা, সেটা কি আমাদের ব্যাপার? সবাই 2021-এর উপনির্বাচনে উদয়ন গুহ 84% ভোট পেয়েছে। এইবার যদি সেই ভোটটা না পায় তাহলে কি ছেড়ে দেবে দল দেখে? তো সুতরাং গোষ্ঠীদ্বন্দ্ব হবে। বীরভূমে যে ইনকাম অনুব্রত বিজেপি কি এখন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অ্যানালিসিস করে যাবে? না আপনার নিজের দলের ভূমিকা নিয়ে আমি দেখাবো। এক মিনিট সুমনদা বিজেপির কর্মীরা বলছেন আমার এলাকায় কল্যাণী এমসেট তোলাবা সংগঠন নিপাত যা আমি বারবার বলতে চাইছি, যারা বিরোধীরা বলছে কল্যাণী শহরে পোস্টার পড়েছে ধরা হচ্ছে, আপনারা বলুন তো একজন নেতাকে ধরা হয়েছে
যার কাছ থেকে টাকা পাওয়া যায়নি? একটা আর নেতার আপনি নাম বলুন। একটা মামলার ফয়সালা বলুন যেটা এত বছরে 23 জন কনভিক্টেড হয়েছে। এত বছরে আমি একটা অন্য প্রসঙ্গ বলবো। 5,000-এর মধ্যে 23 জন। 6,000 দাদা জনার্দন বলুন 6,000 কেসের মধ্যে মাত্র শুভেন্দু 25 অধিকারী টা। নিয়ে কেন ED CBI চুপ হয়ে আছে? মাত্র 25 টা, মাত্র দাদা, 25 টা শুভেন্দু অধিকারীর বিষয়। শুভেন্দু দাদা শুভেন্দু খারাপ এই যে ল শুভেন্দু অধিকারীকে নিয়ে একদম চুপ হয়ে আছে। আমরা জাস্ট চেঞ্জ করেছি, আমরা জাস্ট চেঞ্জ রুল করেছি। চেঞ্জ আমি করেছে। বারবার বলছি, দাদা দাদা একটা রুল প্রশ্ন চেঞ্জ আছে, করেছে। দাদা একটা মানুষের প্রশ্ন কথা আছে, ভাবেন। দাদা একটা প্রশ্ন দাদা, আছে, আপনারা মানুষের দাদা কথা একটা প্রশ্ন ভাবেন, আছে, আপনারা কোর্টে যান দাদা কেন? একটা প্রশ্ন আছে, রাজনীতি- দাদা একটা আদানির প্রশ্ন সাথে আছে। বিজেপি আমি বুঝতে পেরেছি আগামীকাল আপনাদের একটা প্রশ্ন আছে, ন্যারেটিভটা আমি বুঝতে পেরেছি। দাদা একটা narrative প্রশ্ন বোঝা আছে, যাচ্ছে। একটা প্রশ্ন আছে। শুভেন্দু অধিকারী সৎ না অসৎ একটু বলুন না সবার সামনে। আরে শুভেন্দু অধিকারী আরে বলুন না। সব আপনি বলেন কি? আপনি বলুন না। জনগণ বলবে, আপনি কোর্ট বলুন না। বলবে। আপনি জনগণ বলুন না। বলবে, কোর্ট বলবে। নারদায় কে নিয়েছিলেন? নারদায় কি নিয়েছিলেন? বলাই উচিত না। নারদায় কি নিয়েছিলেন? এদের সাথে নারদায় কি বক্তব্য নিয়েছিলেন বলেছেন আপনি না? বলুন না। আস্তে আস্তে, লাখো লাখো নারদায় কি মেরেছে। নিয়েছিলেন? আস্তে। শুভেন্দু এই বলুন CPM না। মেরেছে, এই CPM শুভেন্দু মেরেছে। বাবু বাঁচার নারদায় জন্য এখন ওদের সাথে ঠোঙায় মুড়ে গেছে। কি বাঁচার জন্য নিয়েছিলেন? আপনারা বলুন। বলুন কি? শুভেন্দু আপনারা বাবু কথা বলাই নারদায় উচিত না ঠোঙায় চ্যানেলে। মুড়ে কি নিয়েছিলেন? কোটি কোটি লাখো সিঙ্গারা লাখো লোককে নিয়েছিলেন? মেরেছেন। চপ লাখো নিয়েছিলেন? লাখো টাকা বাঙালি নিয়েছিলেন? কংগ্রেস একটু বলুন কর্মীকে না। CPM এর একটু সাথে বলুন লড়িয়ে না। আপনারা হত্যা করেছেন। শুভেন্দু বাবু হত্যা টপিক করেছেন। ঘোরাবেন বলে না, দিয়েছি যা টপিক বলার। ঘোরাবেন না, চিৎকার করা হবে টপিক না, ঘোরাবেন যা বলার না। আমি বলে দিয়েছি। আচ্ছা ঠোঙায় মুড়ে কি নিয়েছিলেন? আচ্ছা লজ্জা দেখাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চুরি করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, এ কথা বিজেপির প্রতিনিধি বলছে, আমি খুব ওনাকে সমর্থন করছি। কে বলেছে এই কথাটা? কে বলেছে? আমি সমর্থন করছি না, আপনাকে কথাটা শুনবেন। কি বলতে ভয় পাচ্ছেন? আপনাকে সমর্থন বলতে ভয় পাচ্ছেন? আমি আপনাকে সমর্থন করে বলছি। না, 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 আপনি বলতে ভয় পাচ্ছেন, আমি চলুন না। বিষয় তোমরা বলতে আরে ভয় আপনার পাচ্ছেন, ভালো বলতে কথা ভয় বলছি, পাচ্ছেন। আপনার পক্ষে তোমাদের বলছি, কথা বলো। বলো। আমি আপনার বলতে ভয় পাচ্ছেন। আরে শুভেন্দু কালী তো বলিনি, আমি অভিষেককে নিয়ে তোমরা এতদিন মারাপিট করেছো, আরে খুনোখুনি বলছি করেছো। অভিষেকের নিয়ে শুভেন্দু কালী আস্তে, আমার আস্তে, কথা আস্তে, বলছি। আস্তে, আমি আস্তে, মানুষের কথা আস্তে, বলছি। আস্তে, চেনে নাই। আস্তে, আস্তে। মানুষ মানুষ শুরুতে- ছেড়ে বলে মানুষ 24 ছুঁড়ে ফেলে আচ্ছা দিয়েছে। ঠিক আছে, আপনি বীরভূম আচ্ছা, নিয়ে আচ্ছা, কথা আচ্ছা। বলছেন না, আচ্ছা, যখন আপনি বলছি যে- উত্তরবঙ্গেই যখন যাচ্ছেন, না, না, আমরা মানুষ সেটাই সেটা মোদির মানুষ সত্যি করে গ্যারান্টি রেখেছে। যদি এতটাই আপনাদের কাছে ইস্যু হয়ে থাকে তাহলে কেন তৃণমূলের দুর্নীতি নিয়ে বারবার টানছেন? তো চুরি করেছে বলবে না? না চোরকে মোদির চোর গ্যারান্টি বলে বলছে। একটা প্রমাণ হয়েছে। আবাস যোজনায় মোদির আবাস গ্যারান্টি যোজনায় কথা আপনি বলছেন। কোনো যোজনা বলুন, হয়নি, কেন কোনো জেলে আছে? যোজনাতে হয়নি। বিজেপি আরে তৃণমূল চুরি করেছে আমরা সবাই বলছি। তৃণমূলকে ধরছে না কেন? কেন মমতা বন্দ্যোপাধ্যায় arrest করতে পারছে না? কেন অভিষেককে arrest করতে পারছে না? জবাব দিক বিজেপি না, না, প্রতিনিধি এখানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতে পারছে না কেন? তারা বিজেপির নেতারা। তার মানে আসলে সেন্ট্রালের বিজেপি বাংলার বিজেপি পাত্তা দেয় না। বাংলার বিজেপি বুঝতে পারছে যে তৃণমূল চুরি করেছে, আমরা বুঝতে পারছি তৃণমূল চুরি করেছে, কিন্তু বাংলার বিজেপির নেতারা যখন বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি, না না অন্য কথা বলছি, সাপোর্ট করছি তো আমি বলছি যে বাংলার বিজেপি বুঝতে পারছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, কিন্তু বাংলা বিজেপি সেন্ট্রাল বিজেপিকে কনভিন্স করতে পারছে না ও চোর। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেট করে নিয়েছে দিল্লির সাথে, না, না, ওখানে তো ডাকাতরা দিল্লির বসে বিজেপির আছে। সঙ্গে সেট করেছে, ওখানে ডাকাতরা বসে দিল্লির আছে। বিজেপির সঙ্গে অভিষেক আবার বন্দ্যোপাধ্যায় সেট সেটাই করেছে। তত্ত্ব। তোমরা করেছো, এই তো আবারও পাশাপাশি আরে আমরা তো করেছো। প্রকাশ্যে সেটিং করছি, আবারও ভোট সেটাই দিচ্ছি তত্ত্ব। প্রকাশ্যে, লুকিয়ে প্রকাশ্যে করছি, প্রকাশ্যে। আমরা প্রকাশ্যে করছি। এতদিন করোনি। মানুষ তো চোর লুকিয়ে লুকিয়ে সেটিং করি না। আস্তে, আস্তে। কারা শূন্য হয়। বেশ, একটা ছোট ব্রেকে যাচ্ছি, বিরতির পর ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, একেবারে শেষ ভাগে চলে এসেছি। প্রত্যেকের কাছে অনুরোধ, অল্প সময় এবং সংক্ষিপ্ত বক্তব্য। এই গোটা পর্যায়ের মধ্যে আমরা যে যে আলোচনাগুলো এনেছি গুরুত্বপূর্ণ। আগামীকাল বৃহস্পতিবার দুটি বড় হাই ভোল্টেজ জনসভা, এবং সেখানে কি বার্তা এই প্রথম দফার নির্বাচনের আগে প্রধানমন্ত্রী দিয়ে থাকেন, আমাদের মুখ্যমন্ত্রী দিয়ে থাকেন, সেদিকে নজর থাকছে। কৃষ্ণদা, আমাদের তো একটাই জিনিস, যে যেভাবে ইডি সিবিআইকে সামনে লাগিয়ে বিজেপির কর্মী হিসেবে, বিজেপির একটা পরিবারের সদস্য হিসেবে অন্য বিরোধী দলদেরকে কালিমালিপ্ত করা হচ্ছে, এবং আজকে কেউ 4 বছর, কেউ 3 বছর, কেউ 2 বছর ধরে জেলে রাখা হয়েছে, কিন্তু কারোর বিরুদ্ধে এখনো কোনো চার্জ ফাইল হয়নি, কোনো কেস অবধি এখনো অবধি ওঠেনি। তো তার মানে আমরা জানি, কিছুদিন আগে দেখলাম এই সঞ্জয় সিংকে ধরে নিয়ে গেল, 6 মাস জেলে ছিল, এখন ইডি বলছে তাকে ছেড়ে দেওয়াতে আপত্তি নেই, তার বিরুদ্ধে এখনো কোনো চার্জ হয়নি। এখনো এই বারংবার হচ্ছে। অপরদিকে যাদের সম্পত্তি ক্রোক করেছে, 1000 কোটি টাকার সম্পত্তি প্রফুল প্যাটেলের, বিজেপি ইডি ক্রোক করেছে,
এখন যেহেতু বিজেপির সাথে যুক্ত হয়ে গেছে সে সম্পত্তি ছেড়ে দেওয়া হলো। এরকমভাবেই বিভিন্ন কখনো হেমন্ত বিশ্ব শর্মা, কখনো শুভেন্দু অধিকারী, কখনো নিশীথ প্রামাণিক, কখনো নারায়ণ রানে, এই যে বারবার এই যে, এবং অন্যদিকে বিশেষ করে তৃণমূল কংগ্রেস যারা চোখে চোখ রেখে বিজেপির জয়যাত্রাকে বারবার আটকেছে এবং বিজেপিকে পশ্চিমবাংলাতে ঠাঁই দেয়নি, তাদের বিরুদ্ধে এই জিজ্ঞাসা চরিতার্থ করছে। বাংলার মানুষকে যারা ভুল বুঝিয়েছিল আমরা ধাপে ধাপে তাদেরকে সঠিক মণিকাঞ্জন বাবু, এটাই কি মোদির গ্যারান্টি? 7,000 কেসের মধ্যে মাত্র 3% পলিটিক্যাল লোকদের ধরা হয়েছে, আবার মাত্র 150 জন। আর কিষাণুদা বলছে না 17,000 কোটি টাকা, এই 1700 কোটি টাকা ইডি অলরেডি গভর্নমেন্টকে ফেরত দিয়ে দিয়েছে, এর মধ্যেই টাকা ফেরত দিয়ে দিয়েছে। কনফিডেন্ট লেভেলটা বুঝুন, আমরা বলছি যে আমরা 18টা পেয়েছি, 25টা পাবো, না না 30টা পাবো। আজকে বলুন তো আপনারা 19 ক্যান্ডিডেট দিতে পারেন, লেট মি ক্লিয়ার, সেটা দল বুঝে নেবে কখন কোথায় ক্যান্ডিডেট দেবে। এইবার আপনি বলুন তো, যে মমতা ব্যানার্জি 2019-এ সবাই গিয়ে বলেছিল 42-এ চাই, 42-টা একবারও শুনেছেন বলতে? কনফিডেন্ট লেভেল 0 হয়ে গেছে, বুঝতে পেরেছে শেষের দিন ঘনিয়ে এসেছে। মানুষ ঠিক করে নিয়েছে যে ভারতীয় জনতা পার্টিকে যদি না যায়, যে রাজনীতি সিপিএম করে এসেছে এখানে থেকে, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা, নিজেদেরটা গুটিয়ে নেওয়া, আর এখানে তৃণমূল কংগ্রেস সেটাই করছে। মানুষ ঠিক করে নিয়েছে, কনফিডেন্ট লেভেল সেটা বলে দিচ্ছে। কিষাণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, 3 জন বিজেপির প্রার্থীকে তৃণমূলকে লোকসভায় প্রার্থী করে পাঠাতে হলো। এমএলএ মানুষ এই বাইনারিটা ধরে ফেলে দিয়েছে। মানুষ বুঝতে পারছে যাহাই বিজেপির, আমি বলি মুকুল রায় বলেছিলেন, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, 2 ফুল 1, ফুলে ফুলে ঢলে ঢলে। পশ্চিমবঙ্গের মানুষ এই ফুলে ফুলে ঢলে ঢলেদের একদম মার্ক করে ফেলেছে। আমাদের দৃঢ় বিশ্বাস, মানুষের লড়াই নিয়ে যারা, মানুষের দাবি নিয়ে যারা লড়াই করছেন, এই বাম কংগ্রেস জোট এবার কিন্তু নতুন পথ দেখাবে। আমরা ইন্ডিয়া জোটের হয়ে ইউপিতে লড়ছি ইলেকশন। তোমাকে জানিয়ে দিলাম তো, আমি জানি ভাদোই সিটটা আমরা লড়ছি, জানিয়ে দিলাম। কংগ্রেস মানে ইন্ডিয়া নয়, আরে বঙ্গ কংগ্রেস মানে ইন্ডিয়া নয়, ইন্ডিয়া জোটে নেই, বঙ্গ কংগ্রেস মানে ইন্ডিয়া নয়। আরে আমাদের নেতা ডেরিক ওব্রায়েনও গেছিল 2 দিন আগে, যেতে পারে, কি মুশকিল তাতে পারে তো, যে নেই সে কি করে যাবে? পরে বক্তব্য। মানুষের এজেন্ডা নিয়ে কথা বলার কথা, মানুষের এজেন্ডা এখানে নেই। হাই ভোল্টেজ কি বলছে যাই না, হাই ভোল্টেজ দুর্নীতি, এই হাই ভোল্টেজ দুর্নীতি হতে পারে। মানুষ বুঝে গেছে, প্রতিদিন এই ফুলকে ভোট দিয়ে এপ্রিল ফুল হয়েছে, তো এই কোনো ফুল টুল নয়, একেবারে সোজাসুজি বামপন্থীরা, কংগ্রেস এবং অন্যান্য গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে সামনে রেখেই মানুষ নির্বাচনে ভোট দেবে। এবং অবিলম্বেই এই বিজেপি সরকার যারা ভাবছে যে 400 পার হয়ে যাবে, 400 কি 200 পার করতে পারলে আপনি দেখবেন অনেক কিছু করেছে বিজেপি। ওই 400 অন্য বলি, ওই 400 যে পেট্রোলের দাম বৃদ্ধি, পেট্রোলের দাম 400 পারটা বলেছে, পেট্রোলের দাম 400 পার সেটিং। হ্যাঁ, তো প্রকাশ্যে জোট করে, প্রকাশ্যে লুকিয়ে করি না, লুকিয়ে করি না দাদা, লুকিয়ে করি না, এটা ইউনিসিফের জন্য, মানুষের লড়াই কি বিজেপি করবে নাকি? আরে যারা ভাবে তারা বিজেপি করছে, বিজেপি একটা বছর ওদের 18টা এমপি ছিল, 18টা এমপি ছিল, 18 এমপি কি করেছে? বাংলার কথা, পশ্চিম বাংলার কথা তৃণমূল না চোর মারলাম, কি করেছে? 18টা এমপি কি করেছে? তত্ত্বদিন একটা ক্যাবিনেট মিনিস্টার, আরে ভাই তত্ত্বদিন, 77টা এমএলএ হাওয়া, বিজেপিকে ভোট দেওয়া মানে সে তৃণমূলে চলে যাবে, তাই বিজেপিকে ভোট দেবে না মানুষ। প্রথম দফার আগে আর কেউ ভিজিলেন্সের তৎপরতায় জেলের বাইরে থেকে, মানে জেলের ভেতরে যাবেন না, এরকম আপনারা কনফার্মেশন দিতে পারবেন? কোর্ট যদি অর্ডার দেয় হবে, কোর্ট বলবে। কেজরিওয়াল কখন অ্যারেস্ট হলো, কোর্ট যখন তার উপর থেকে তুলে নিল। কেজরিওয়াল অ্যারেস্ট হয়, শুভেন্দু অ্যারেস্ট হয় না। কেজরিওয়াল কোর্টে যা, শুভেন্দু অ্যারেস্ট হয় না, শুভেন্দু অ্যারেস্ট হয় না। কোর্ট তো রামদেবের বিরুদ্ধে বলেছে, রামদেব কেন অ্যারেস্ট? আরে শুভেন্দু চুরি করেছে, আমি দেখেছি, আপনি দেখেছেন? রামদেব কেন অ্যারেস্ট হয়? আরে আপনার চ্যানেলে ছাড়া হয়েছিল, আরে ইউটিউব চ্যানেলে ছেড়েছিলেন, আরে ইউটিউব চ্যানেলে ছেড়েছিলেন। শুভেন্দু টাকা নিচ্ছে, আপনারা ছেড়েছেন ইউটিউব চ্যানেলে, এখন থুতু বেলে থুতু চাটছেন। ইলেকট্রাল বন্ড নিয়ে হ্যাঁ, টাকা চুরি করেছেন তো, এর বিরুদ্ধে আমরা একটাও কথা বলিনি। বলবেন যে টাকা চুরি করেছেন তো? আরে সিপিএম মামলা করেছে, আরে সিপিআই মামলা করেছে, আরে সিপিআই মামলা করেছে বলে ইলেকট্রাল বন্ডের ঘোষণা করেছে, পিএম কে বলে টাকা চুরি, আরে সিপিআই মামলা করেছে, টাকা চুরি করেছেন। পিএম কে হিসাব দিন, পিএম কে বলেননি, সেটা আপনাদের উদারতা, সে নিয়ে আরেকদিন আলোচনা হতেই পারে। ধন্যবাদ, চাকরি ছেড়ে বিজেপির প্রার্থী, ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ক্যামেরার ওপারে ছিলেন আলোচনা দেখার জন্য। বাংলা বলছে আপাতত এখানেই শেষ করছি। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।